আপনি কি জানেন আপনার চেয়ারের নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যেখানে বসে আছেন সেই জায়গাটি একসময় আগুনের গোলা ছিল, যেটি ৮,৫০০ ডিগ্রি তাপমাত্রায় টকবক করে ফুটছিল, আবার কখনো পুরো বরফে ঢাকা ছিল। আজ আমরা এই ভিডিওতে ৪৫০ কোটি বছর পেছনে চলে যাব এবং পৃথিবীর জন্মের রহস্য উন্মোচন করব। কিভাবে একটি গরম গোলা থেকে পৃথিবী আজ এমন সুন্দর হয়ে উঠল, কিভাবে এখানে জীবন আসলো, এই সব প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ৪৫০ কোটি বছর আগে সূর্যের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীও। তার বদলে এখানে উপস্থিত ছিল ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের মেঘ। বিজ্ঞানীরা মনে করেন যে এই মেঘের পাশেই একটি তারা উপস্থিত ছিল। সেই তারার এনার্জি কমতে কমতে একদিনের ভেতরে বিশাল বিস্ফোরণ হয়। এই বিশাল বিস্ফোরণের ফলে আশেপাশের ধূলিকণা প্রচণ্ড চাপ এবং তাপের ফলে একে অপরের সাথে মিশতে শুরু করে এবং নির্মাণ হয় ছোট উল্কাপিণ্ড এবং ভারী পাথরের। এই চাপের ফলে মেঘের মধ্যে থাকা রেডিও অ্যাক্টিভ পদার্থগুলি গ্র্যাভিটির নির্মাণ করে। এই গ্র্যাভিটির কারণে ভেতরের অংশে হাইড্রোজেন এবং হিলিয়াম একত্রিত হতে থাকে। একসময় এর প্রচণ্ড চাপে আরও একটি বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ফলে জন্ম হয় আমাদের সূর্যের। বিস্ফোরণের সময় যে সমস্ত ভারী উল্কাপিণ্ডগুলি মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলি গ্র্যাভিটির কারণে সূর্যের পরিক্রমা করতে লাগে। আস্তে আস্তে এই উল্কাপিণ্ডগুলির মধ্যে সংঘর্ষ হতে থাকে এবং তৈরি হয় কিছু বড় গ্রহের, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলোর। বিজ্ঞানীদের মতে সেই সময় পৃথিবী এবং মঙ্গলের মাঝে আরও একটি গ্রহ ছিল, যেটির নাম ছিল থিয়া। সেই সময় পৃথিবীর গ্র্যাভিটি থাকার কারণে যে উল্কাপিণ্ডগুলি পৃথিবীর চারিপাশে ঘুরছিল, সেগুলি ক্রমাগত পৃথিবীর মধ্যে এসে আছড়ে পড়ছিল। এই সেম জিনিস থিয়ার ওপরেও হচ্ছিল, যার ফলে থিয়া ক্রমাগত পৃথিবীর কাছে এগিয়ে আসতে থাকে এবং একসময় পৃথিবীর সাথে থিয়ার সংঘর্ষ হয়। এই বিশাল সংঘর্ষের ফলে পৃথিবীর অনেক কণা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং বর্তমানে শনি গ্রহের মতো একটি রিং তৈরি হয় পৃথিবীর চারিপাশে। এই কণা যেগুলো পৃথিবীর চারিপাশে রিংয়ের আকারে ঘুরছিল, এগুলির মধ্যেও সংঘর্ষ হতে থাকে এবং একে অপরের সাথে যুক্ত হতে হতে নির্মাণ হয় আমাদের উপগ্রহ চাঁদের। সেই সময় পৃথিবীতে সমুদ্র ছিল, কিন্তু সেটা ছিল লাভার সমুদ্র, যেটি টকবক করে ফুটছিল প্রায় ১৯০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আপনাদের একটু মনে করিয়ে দিই যে গরমে কিন্তু আপনি মাত্র ৪৭ থেকে ৪৮ ডিগ্রি তাপমাত্রাতেই অতিষ্ঠ হয়ে যান, সেখানে ১৯০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কল্পনা করতে পারছেন পৃথিবী কতটা গরম ছিল সেই সময়? বর্তমানে আমরা যে সমস্ত পাহাড় পর্বত যা কিছু দেখছি, সেগুলো একসময় এই লাভার মধ্যেই টকবক করে ফুটছিল। সময় অতিক্রম হবার সাথে সাথে পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছিল, তাই পৃথিবীর যে সমস্ত ভারী পদার্থগুলি আছে, যেমন ধাতু এবং রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, সেগুলো পৃথিবীর কেন্দ্র মানে কোরের দিকে যেতে লাগে এবং সমস্ত হালকা পদার্থগুলি বাইরের দিকে মানে ভূপৃষ্ঠের দিকে আসতে লাগে। কয়েক কোটি বছর ধরে পৃথিবীর ওপর উল্কাপিণ্ডের বৃষ্টি হতে থাকে। এই উল্কাপিণ্ডগুলির ভেতর মজুদ ছিল নুন, মিনারেলস এবং জল। কোটি কোটি বছর ধরে উল্কাবৃষ্টির কারণে পৃথিবীর ওপরিভাগ আস্তে আস্তে জল দ্বারা পরিপূর্ণ হচ্ছিল। বিজ্ঞানীরা মনে করেন এটি সেই সময় ছিল যখন গভীর জলের নিচে আগ্নেয়গিরির উৎপত্তির কারণে সূক্ষ্ম জীবের জন্ম হয়। কয়েক লক্ষ বছর পরে এমন সময় আসলো যখন পৃথিবীর পুরো অংশ জল দ্বারা ভর্তি হয়ে গেল, কিন্তু পৃথিবীর কোর রেডিও অ্যাক্টিভ পদার্থ দিয়ে তৈরি হওয়ার কারণে সব সময় গরম হতে থাকে, আর পৃথিবীর ওপরিভাগ যখনই ঠান্ডা হয়ে যায় তখন এই গরম বাইরে বেরিয়ে আসতে পারে না, আর এর জন্যেই আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এখানেও ঠিক সেরকমটাই হলো। জল দিয়ে ভর্তি পৃথিবীর বুক চিরে আগ্নেয়গিরি বের হতে থাকে। প্রায় কয়েক হাজার বছর ধরে এই আগ্নেয়গিরি বের হওয়ার প্রক্রিয়া জারি থাকে। তবে বলা হয় না, যা হয় ভালোর জন্যই হয়। এই আগ্নেয়গিরির ভেতর থেকে যে লাভা এবং পদার্থগুলি বাইরে বের হচ্ছিল, সেটি আস্তে আস্তে জমি নির্মাণ করা শুরু করে দিয়েছিল। তবে এখনও পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল সৃষ্টি না হওয়ার কারণে উল্কা বৃষ্টি হয়েই যাচ্ছিল। আজ থেকে প্রায় ৩০০ কোটি বছর আগে এমন সময় আসলো যখন পৃথিবীর পরিবেশ আস্তে আস্তে স্থির হতে লাগলো। আগ্নেয়গিরি বেরোনো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তখন পৃথিবীতে একদিন হতো ১২ ঘন্টায়। সময় পার হতে লাগলো এবং আস্তে আস্তে সেই সূক্ষ্ম জীব যেগুলোর কথা আমি প্রথমে বলেছিলাম, সেগুলোও বিকশিত হতে লাগলো এবং একসাথে থাকতে লাগলো।
আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পৃথিবীতে এমন জীবের উৎপত্তি হলো যেটি বেঁচে থাকার জন্য জলের মধ্যেকার মিনারেলস ও সূর্যের আলোকে ব্যবহার করত এবং মলত্যাগের মাধ্যমে অক্সিজেনকে বাইরে বের করত। এই সময় আগ্নেয়গিরি বেরোনো পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, আর এই মাইক্রোব্যাকটেরিয়ার কারণে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাচ্ছিল। অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলও আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হলো। আগামী কয়েক হাজার বছর ধরে অক্সিজেনের মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, যার কারণে এই মাইক্রোব্যাকটেরিয়াল টাইপ জীবগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। কিন্তু কয়েক হাজার বছর পরে এমন সময় আসে যখন পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে এই জীবগুলি মরতে শুরু করে। এই সময় পর্যন্ত পৃথিবীর পরিবেশ মোটামুটি ঠিক ছিল, পৃথিবী ঠান্ডা ছিল এবং অক্সিজেন দিয়েও ভর্তি ছিল। আস্তে আস্তে পরিবেশের মধ্যে উপস্থিত আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে থাকে। এর ফলে পৃথিবীর রং লাল হয়ে যায়, যেমনটা বর্তমানে মঙ্গল গ্রহের কালার, ঠিক সেমন। সময় আস্তে আস্তে পার হচ্ছিল। একটা সময় এমন আসলো যখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ফাটতে শুরু করলো। এই ফাটলের ফলে পৃথিবীর ভেতরকার লাভা ভূপৃষ্ঠের মতো পুরো আগলা হয়ে যায় এবং কয়েক লক্ষ বছর ধরে এরকমভাবেই ফুটতে থাকে। এটিই কারণ ছিল যার জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এর ফলস্বরূপ অ্যাসিড বৃষ্টি শুরু হয়। অ্যাসিড বৃষ্টির কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়ঙ্করভাবে কমতে থাকে। তাপমাত্রা এতটা কমে যায় যে পৃথিবীর ওপর উপস্থিত সমস্ত জল আস্তে আস্তে বরফে পরিণত হতে থাকে। প্রথমবার পৃথিবীতে ভয়ঙ্কর বরফ যুগ এলো। এই সময় পৃথিবী পুরো সাদা হয়ে গিয়েছিল। সূর্য থেকে বেরোনো রশ্মিও এই বরফকে গলাতে পারছিল না, কারণ বরফ পুরো সাদা রঙের ও চকচকে হয়, যার কারণে সূর্যের রশ্মি রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছিল। তাই কয়েক লক্ষ বছর পৃথিবী ঠিক এভাবেই সাদা বরফের আস্তরণে ঢেকে থাকে। কিন্তু প্রথমে যেমনটা হয়েছিল, পৃথিবী পৃষ্ঠ ঠান্ডা হয়ে যাওয়ার ফলে আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছিল, ঠিক এবারও তাই হলো। আগ্নেয়গিরিগুলি আবার মাটি ফুঁড়ে বের হতে থাকে। আগ্নেয়গিরি থেকে বেরোনো গরম পদার্থের কারণে বরফ গলতে শুরু করে। এর মধ্যেই জলের গভীরে যে সমস্ত সূক্ষ্ম জীব এখনও বেঁচে ছিল, সেগুলি আস্তে আস্তে নিজেকে বদলাচ্ছিল। এখন তারা অক্সিজেনকে ব্যবহার করছিল নিজের শরীরকে আরও জটিল বানানোর জন্য। এরই মধ্যে নতুন কিছু সামুদ্রিক শৈবালেরও জন্ম হয়। বাইরে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি বের হওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা আবারও বাড়তে থাকে। এর ফলে বরফ তো গলছিল, কিন্তু আবার পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হয়, যার ফলে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে এবং আবার তুষার যুগ ফিরে আসে। এরকমটা বারবার হতে থাকে কয়েক হাজার বছর ধরে। এরই মধ্যে সমুদ্রের নিচে যেই জীবগুলি বেঁচে ছিল, সেগুলি নিজেকে পরিবেশ অনুসারে পরিবর্তন করছিল। পরিবেশের এই তারতম্যের কারণে সমুদ্রের অনেক জীব মারা যায়, আবার কিছু সামুদ্রিক শৈবাল বিলুপ্ত হয়ে যায়। তবে যারা বেঁচে ছিল তারা পৃথিবীর পরিবর্তিত তাপমাত্রার সাথে নিজেকে মানিয়ে নেয়। কয়েক হাজার বছর পরে সিচুয়েশন এমন দাঁড়ায় যে এখন সামুদ্রিক গাছগুলি বরফের জন্য পুরোপুরি মরে বা শুকিয়ে যেত না। এখন সূক্ষ্ম জীবগুলি সামুদ্রিক জীবে পরিণত হয়েছিল। আবার যখন আগ্নেয়গিরি বেরোনোর ফলে বরফ গলতে শুরু করে, তখন এই সামুদ্রিক গাছগুলি তাড়াতাড়ি বড় হয়ে পুরো সমুদ্রে ছড়িয়ে যায়, যার ফলে বাতাসে অক্সিজেনের মাত্রা আবারও বৃদ্ধি পেতে থাকে, আর পৃথিবীর ওপর অ্যাসিড বৃষ্টিও আস্তে আস্তে কমতে থাকে। পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকায় পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন স্তর মোটা হতে থাকে। আজ থেকে প্রায় 47 কোটি বছর আগে পৃথিবীর বুকে প্রথমবার মোসস নামক উদ্ভিদের জন্ম হয়। এরপর আস্তে আস্তে অনেক নতুন উদ্ভিদ এবং বড় বড় গাছ জন্ম নিতে থাকে। একটা সময় এমন আসলো যখন এক একটি গাছের উচ্চতা প্রায় 80 থেকে 100 ফুট পর্যন্ত হতো, যেটি বর্তমানে প্রায় 6 থেকে 7 তলা বিল্ডিংয়ের সমান। এটি সেই সময় ছিল যখন সমুদ্রের পশুগুলি জল থেকে বেরিয়ে ভূমিতে আসছিল। এই সময় পৃথিবীর সমস্ত ভূমি একত্রিত হতে শুরু করলো, যেটিকে আমরা প্যানজিয়া মহাদ্বীপ হিসাবে জেনে থাকি। পৃথিবী আস্তে আস্তে সামান্য হচ্ছিল, বায়ুমণ্ডল এবং পরিবেশ যথাক্রমে স্থির হয়ে গিয়েছিল। তখন একদিন 21 থেকে 23 ঘন্টার হতো। এখন সামুদ্রিক জীবগুলি জমিতে বাস করতে লাগলো এবং পরিস্থিতি অনুসারে তাদের শরীরের কাঠামো এবং গায়ের রং পরিবর্তিত হচ্ছিল। আস্তে আস্তে এই জানোয়ারগুলি ডাইনোসরে পরিণত হলো। যে সমস্ত ডাইনোসররা গাছের পাতা খেত, সেই সমস্ত ডাইনোসরদের গলা লম্বা এবং শরীর বিশাল হতে লাগলো। অন্যদিকে যে সমস্ত ডাইনোসররা মাংস খেত, তারা প্রচণ্ড হিংস্র এবং ফাস্ট হতো।
পৃথিবীর সমস্ত জমি এক জায়গায় একত্রিত হয়ে থাকায় বেশিরভাগ অঞ্চলই মরুভূমি ছিল। বেশিরভাগ জঙ্গল সমুদ্র তীরবর্তী অঞ্চলেই ছিল, আর এখানেই ডাইনোসররা বসবাস করত। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে পেনজিয়া মহাদ্বীপ ভাঙতে শুরু করে। এর কারণে বেশিরভাগ জমি সমুদ্রের জলের সংস্পর্শে আসে। এর কারণে অনেক পরিমাণ উদ্ভিদ জন্মায় এবং চারিদিকে সবুজায়ন হতে থাকে। জঙ্গলের বৃদ্ধি হবার কারণে ডাইনোসররা নানা জায়গায় যেতে লাগে এবং নিজেদেরকে আরও শক্তিশালী করতে লাগে। প্রায় 20 থেকে 30 কোটি বছর ডাইনোসররা পৃথিবীতে রাজ করে। এই সময়কালেই ভারত আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানের তিব্বতে গিয়ে ধাক্কা মারে, আর এর ফলে সৃষ্টি হয় হিমালয় পর্বতের। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে হিমালয় পর্বতের থেকেও বড় একটি উল্কাপিণ্ড, যার ওজন ছিল প্রায় 4.5 লাখ কিলোগ্রাম, এটি 80,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৃথিবীর দিকে আসতে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই এটির মধ্যে ভয়ঙ্কর আগুন লেগে যায়। জ্বলতে জ্বলতেই এই ভয়ঙ্কর উল্কাপিণ্ডটি পৃথিবীর বুকে আছড়ে পড়ে। এই সংঘর্ষের ফলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়েছিল সেটি বর্তমানে 10 কোটি পরমাণু বোম একসাথে বিস্ফোরণ ঘটালে তার সমান হবে। যেখানে এই উল্কাপিণ্ডটি আছড়ে পড়ে সেখানকার গাছপালা, ডাইনোসর সবকিছু বাষ্প হয়ে উড়ে যায়। আছড়ে পড়তেই পৃথিবীর বায়ুমণ্ডলে ধূলিকণায় ভরে যায়, সমুদ্রে ভয়ঙ্কর সুনামি আসে, ভূমিকম্প এবং আগুন পৃথিবীকে নষ্ট করা শুরু করে দেয়। কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে ভয়ঙ্কর গ্যাস এবং ধূলিকণায় ভরে যায়। পৃথিবী যেন নরকে পরিণত হয়। ডাইনোসররা অক্সিজেনের ঘাটতি, প্রচণ্ড গরম এবং খিদের জ্বালায় পুরোপুরি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। ভাগ্যক্রমে সেই সময় আমাদের পূর্বপুরুষরা মাটির নিচে থাকত, তাই পৃথিবীর ওপরের এই ভয়ঙ্কর বিপর্যয়ে তারা সেই যাত্রায় বেঁচে যায়। পুরো পৃথিবীতে কালো অন্ধকার নেমে এসেছিল, যার জন্য সূর্যের রশ্মি মাটি অবধি পৌঁছাতে পারছিল না। এই মহাপ্রলয়ে বেশিরভাগ গাছপালা এবং জীবজন্তু বিলুপ্ত হয়ে যায়। বায়ুমণ্ডলের ধূলিকণা এবং বিষাক্ত গ্যাসের কারণে আবারও অ্যাসিড বৃষ্টি শুরু হয়। এরপরে আবার পৃথিবী পুরো বরফ দ্বারা ঢেকে যায়, কিন্তু এইবারকার বরফ আগের বারের মতো কয়েক লক্ষ বছর ধরে জমাট বেঁধেছিল না। প্রায় 80 থেকে 90 হাজার বছর পরে এই বরফ গলতে শুরু করে। যখন পৃথিবীর পরিবেশ আবার মোটামুটি ঠিক হতে শুরু করলো, তখন মাটির নিচে বসবাসকারী জীবজন্তুগুলি মাটির ওপর আসতে শুরু করলো। বরফ গলা যখন শুরু হলো, তখন আফ্রিকাতে গভীর জঙ্গল সৃষ্টি হলো, আর এখানেই জমির ওপরের জীবগুলি বাদরে রূপান্তরিত হলো। কিন্তু যখন আস্তে আস্তে পৃথিবী গরম হতে শুরু করলো, তখন আফ্রিকার বেশিরভাগ জঙ্গল মরুভূমিতে পরিণত হলো, যার জন্য সেখানকার জীবজন্তু এবং বাদরদের খাবারের ঘাটতি হতে লাগলো। খাবার জোগাড় করার জন্য এই বাদরগুলি 2 পায়ে চলা শিখল, যাতে তাদের খাবার খুঁজতে এবং শিকার করতে সুবিধা হয়। আস্তে আস্তে এই বাদররাই অ্যাপসে পরিণত হলো এবং খাবারের খোঁজে খোঁজে তারা পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। ঘুরে বেড়ানোর সময় তাদের চেহারাও সেই জায়গা অনুযায়ী পরিবর্তন হতে লাগলো। সময়ের সাথে সাথে আমরা আদিবাসী হলাম, আমরা হাতিয়ার এবং আগুন আবিষ্কার করলাম। এরপর আমরা ভাষা, পরিবার, ধর্ম এবং সংস্কৃতির নির্মাণ করলাম। আস্তে আস্তে আমরা নিজেদেরকে বিকশিত করতে শুরু করলাম এবং বর্তমানে আমরা এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণীতে পরিণত হয়েছি। আজকে আমরা যেই পৃথিবীকে দেখছি, এটি তৈরি হতে প্রায় 450 কোটি বছর লেগেছে এবং আমাদের সূক্ষ্ম জীব থেকে মানুষ হতে সময় লেগেছে কয়েক লক্ষ বছর। বন্ধুরা, পরিবর্তনই এই দুনিয়ার নিয়ম। আমরা খুব ভাগ্যবান যে আমরা মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তবে আমাদেরও একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তারপরে এই পৃথিবীর কী হবে কেউ জানে না। তাই তো বিজ্ঞানীরা প্রতিনিয়ত পৃথিবীর মতো গ্রহ খুঁজে চলেছেন। আপনাদের কি মনে হয় পৃথিবীর মতো গ্রহ মহাকাশে আর কোথাও আছে? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর এরকমই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।